চেষ্টা করছি সেটা হচ্ছে ক্লাস 10-এর ফিজিক্সেরই একটা পার্ট চলতড়িৎ। এইবার চলতড়িৎ পড়াতে গেলে বা বুঝতে গেলে আমাকে আগে তড়িতের কনসেপ্ট জানতে হবে। তড়িৎ, এই তড়িতের সোর্সটা কি? আমাদের যে কোনো পদার্থ যা কিছুই রয়েছে প্রতিটা পদার্থের মধ্যে আমরা যদি খুব সূক্ষ্ম তাদের গঠন খেয়াল করি তো দেখতে পাবো পদার্থ অণু দিয়ে তৈরি। অণুর মধ্যে পরমাণু আছে, পরমাণুকে ভাঙলে আমরা কক্ষে আবর্তিত ইলেকট্রনগুলো পাই। এই ইলেকট্রনগুলোই আমাদের পদার্থের তড়িৎ পরিবাহিতায় অংশগ্রহণ করে এবং এটা দেখা যায় যে পৃথিবীর প্রায় সব বস্তু, প্রায় বলবো না সমস্ত বস্তুর মধ্যেই এই ইলেকট্রন রয়েছে, কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু সবাই চলাচল করতে পারে না, নড়তে পারে না। যারা নড়তে পারে না, যে সমস্ত পদার্থের মধ্যে ইলেকট্রন, তারা বা সেই সমস্ত বস্তুগুলোকে আমরা তড়িতের কুপরিবাহী পদার্থ হিসেবে বিবেচনা করি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িৎ মানে আমরা বলতে পারছি ইলেকট্রন। হ্যাঁ, তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে ইলেকট্রন চলাচল করতে পারে তাদেরকে সুপরিবাহী বস্তু বলে। তাহলে এই পৃথিবীর মধ্যে যে সমস্ত পদার্থ রয়েছে বা বস্তু রয়েছে সব পদার্থের মধ্যে ইলেকট্রন কিন্তু চলাচল করতে পারে না, তাই সমস্ত বস্তুই কিন্তু তড়িতের সুপরিবাহী না। একটু উদাহরণ সহযোগে দেখা যাক। যেমন আমরা কাঠের মধ্যেও কিন্তু ইলেকট্রন আছে, কিন্তু কাঠের মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রন চলাচল করতে পারে না, তাই কাঠ পদার্থ হিসাবে কি বলছে কুপরিবাহী পদার্থ। কিন্তু আজকে আমাদের চ্যাপ্টারটা চলতড়িৎ, তো আমরা কুপরিবাহীগুলো নিয়ে আলোচনা করব না, আমরা সুপরিবাহী নিয়ে আলোচনা করব, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে। তাহলে কাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে? যেমন তামা, লোহা, হ্যাঁ, তারপর হচ্ছে রূপো, এই সমস্ত পদার্থগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন একটা স্থান থেকে আর একটা স্থানে চলাচল করতে পারে, তাই এরা তড়িতের কিন্তু সুপরিবাহী। আচ্ছা, এইবার আমরা যেই জায়গাটায় আসছি, কুলম্বের সূত্র। আচ্ছা, যদিও চ্যাপ্টারটার নাম চলতড়িৎ বলা, কিন্তু আগেই কিন্তু এটা চলতড়িৎ কিন্তু আগে পড়ছি না, আমরা পড়বো আগে স্থির তড়িতের জায়গাটা একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েই তারপর কিন্তু আমরা একটু একটু করে এগোবো। তাহলে কুলম্বের সূত্রে কি রয়েছে যে এই একটা আধান Q1, এই একটা আধান Q2, দুটোর মধ্যে যে দূরত্ব R। তাহলে বলছে প্রকৃতিতে এই দুটো আধান যদি R দূরত্বে রাখা যায় তাহলে দেখা যাবে যে এদের মধ্যে একটা বল ক্রিয়া করে, সেই বলটাকে আমরা কি দিয়ে ডিফাইন করছি? F। এবং দেখা যাচ্ছে এই বল কি বলছে আধান দুটোর গুণফলের সমানুপাতিক, আর কি এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইবার আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে এইটা লিখতে পারি। এইবার এই প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক আনবো, সেই ধ্রুবকটা আমরা প্রথমে আমরা কে ড্যাশ দিয়ে ডিফাইন করব। এইবার এই পড়াটার একটা বিশেষত্ব রয়েছে যে এইটা আমাদের যে ইউনিট সিস্টেম রয়েছে সিজিএস আর এসআই, এই দুটো ইউনিট সিস্টেম দিয়ে আমাদেরকে আলাদা আলাদা করতে হবে।
আমি ফার্স্ট আসলাম এসআই ইউনিটে, তখন আমরা কে ড্যাশটাকে কি দিয়ে লিখছি 1/4 টু Q1 Q2 বাই কত R²। এইখানে তোমরা সবাই একটু খেয়াল করবে, এখানে একটা নতুন টার্ম, এই এপসিলনটাকে বলা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ যে মাধ্যমের মধ্য দিয়ে যত ভালো তড়িৎ প্রবাহিত হতে পারবে সেই মাধ্যমের ক্ষেত্রে এপসিলনের মান তত বেশি, আর যে মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ ভালো করে প্রবাহিত হতে পারবে না সেই মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এপসিলনের মান তত কম। তো আমাদের আপাতত বাস্তবে দেখা সবচেয়ে কম যেটা হলো সেটা হচ্ছে বায়ু। বায়ুর ক্ষেত্রে আমরা এপসিলনটাকে ε0 দিয়ে লিখছি এবং ε0 ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12 SI ইউনিট। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি 1/4πε0 ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ SI। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, বায়ুর ক্ষেত্রে তাহলে ফোর্স F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R²। এবার আসা যাক সিজিএস এ। সিজিএস এর ক্ষেত্রে এই কে ড্যাশটাকে লেখা হচ্ছে 1/k, তাহলে F ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই R²। এই কেটাকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, বায়ুর ক্ষেত্রে k ইজ ইকুয়াল টু 1, তো তখন F ইকুয়াল টু জাস্ট অনলি Q1 Q2 বাই R²। তো আমি এই জায়গাটা একটু সবার কাছে একটু বলতে চাই যে আমাদের এই পড়াশোনাটা তোমার হচ্ছে এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে যদি খেয়াল রাখা যায় তাহলেই যথেষ্ট। তো তাহলে আমরা কুলম্বস লয়ের থেকে যে ফর্মুলাটা আমরা ফাইনালি পেলাম সিজিএস এর ক্ষেত্রে, F ইজ ইকুয়াল টু কি বলছে, আধান দুটোর গুণফলের ওপরে রয়েছে আর নিচে মধ্যবর্তী দূরত্বের বর্গ রয়েছে। আর আবার রিপিট, এখানে বলতে পারো কনস্ট্যান্টটা গেল কোথায়, এই কনস্ট্যান্টটা কে ছিল। বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা যদি পড়াশোনা করি এই কে এর ভ্যালু আমরা 1 পাচ্ছি, তাই এই ফর্মুলাটা। এবার আসা যাক, যদি কোনো সুপরিবাহী বস্তু হয়, সুপরিবাহী যদি বস্তু হয় তাহলে দেখা যাচ্ছে যে এই কে এর ভ্যালু টেন্স টু কত, ইনফিনিটি। তো সেই ক্ষেত্রে F ইজ ইকুয়াল টু কত আসবে, 0। কেন 0 আসছে, কারণ 1/∞ এইটা ইজ ইকুয়াল টু কত, 0 গেল। আচ্ছা, এইবার আমরা যেই জায়গাটা করব যে এখানে দুটো কথা একটু আমাদেরকে বলে রাখা উচিত, তো সেইটাই আমরা বলার চেষ্টা করছি যে আমাদের নেচার অফ চার্জ, আধান, আমরা আধান কয় প্রকার পেয়েছি, 2 প্রকার পেয়েছি। এক নম্বর কি পেয়েছি, পজিটিভ, আর 2 নম্বর কি পেয়েছি, নেগেটিভ। তাহলে এই দুটোর ওপর বেস করে ফোর্স, হ্যাঁ বল, এইটাও তো দুটো হবে, আইদার হবে আকর্ষণ অথবা হবে বিকর্ষণ। আচ্ছা, আকর্ষণ কি হবে, যে বিপরীতধর্মী, একটা প্লাস আর একটা মাইনাস। আর বিকর্ষণ কি হবে, আইদার দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস।
একটু উদাহরণে আসা যাক। যে আকর্ষণটা তোর হচ্ছে যেমন কি আসতে পারে, প্লাস মানে আমরা কি পড়েছি প্রোটন, আর মাইনাস মানে কি পড়েছি ইলেকট্রন। তাহলে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে বলটা সেটা হলো আকর্ষণ। আর বিকর্ষণ কি হবে, দুটো প্রোটনের মধ্যে অথবা দুটো ইলেকট্রনের মধ্যে। ওকে, এইবার আসবো আমরা ইউনিট। একক। তাহলে এসআই পদ্ধতিতে যদি বলা হয় আধানের একক, এটা হবে তো কুলম। আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হবে যেটা হচ্ছে ইএসইউ, আধান। এর আবার আর একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাট কুলম। তাহলে যখনই আমরা এই কাজগুলো করলাম তখনই আমার এই দুটোর মধ্যে আমার লিঙ্ক অর্থাৎ রিলেশনটা দরকার। তাহলে এই কুলমটাকে আমরা সি দিয়ে ডিফাইন করছি। তাহলে অতএব 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান। তাহলে দেখা যাক, এখন যদি বলা হয় যে ইএসইউ আধানের সংজ্ঞা, 1 ইএসইউ আধানের সংজ্ঞা, তাহলে তখন আমরা কি বলতে পারি যে এইখানে এফ ইজ ইকুয়াল টু কত, যেহেতু এটা সিজিএস পদ্ধতিতে, তো আমরা সিজিএস পদ্ধতিতে ফোর্সের সূত্র লিখব, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এফ যদি 1 ডাইন হয়, আর যদি 1 সেন্টিমিটার হয়, তখন Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 1 ESU। অর্থাৎ এইটাকে আমরা ভাষায় কিভাবে বলতে পারি, যে দুটো একই প্রকৃতি এবং একই মানের যদি আধান নিই এবং সেই আধান দুটোকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, পরস্পর যদি 1 ডাইন বল প্রয়োগ করে, তাহলে বলা যেতে পারে দুটো ওই আধান দুটোর মানকে কি বলা যেতে পারে 1 ESU। এই জায়গাটা আমি একটু আরেকটু জায়গায় ভেতরে একটা ছোট্ট জায়গাটায় বলে দিই। যদি আমি এটা একই প্রকৃতির নিই, মানে আইদার দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, তাহলে যে বিকর্ষণ বলটা, যে বলটা হবে সেটা হবে বিকর্ষণ বল। আর যদি আমরা ভিন্ন প্রকৃতির নিই তাহলে দেখা যাবে যে, অর্থাৎ একটা প্লাস আর একটা যদি মাইনাস নিই, তাহলে যে বলটা হবে সেটা হবে আকর্ষণধর্মী। যাই হোক, আমরা এই ইএসইউ সংজ্ঞায় আকর্ষণ বা বিকর্ষণ সেটা আমার জানা দরকার নেই। আমরা এইটুকুনি বলতে পারি একই মানের দুটো বিন্দু আধানকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তারা পরস্পর যদি 1 ডাইন বল প্রয়োগ করে পরস্পরের ওপর, তখন ওই প্রত্যেকটি বিন্দু আধানকে 1 ESU বলা যেতে পারে। এবার আমাদের পরের টপিক যেই জায়গাটা রয়েছে, যে এইটার ওপর বেস করে কিছু অঙ্ক ভাবা যাক। অঙ্ক বলতে খুব ছোট সলভ করব আমরা, যেহেতু এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ড, আমাকে খুব উচ্চমানের অঙ্কে যেতে হবে না, জাস্ট কিছু লজিক্যালি উত্তর দেওয়া। লজিক্যালি বলতে কি, যেহেতু এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, আমাকে এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হলো, প্রতিটি বিন্দু আধান সমান রেখে দূরত্ব দ্বিগুণ করা হলো। তাহলে বল কি রূপে পরিবর্তিত হবে?
তাহলে এই জায়গাটায় আমাকে তাহলে একটু খেয়াল করা যাক যে প্রতিটি বিন্দু আধান সমান রেখে তাহলে আমার এই দুটোর ভ্যালু কনস্ট্যান্ট রয়েছে। এবার বলছে আধান দ্বিগুণ করা হলো, অর্থাৎ আর ড্যাশ হলো কত, 2r। তাহলে এই আরটা এই এফ এর এক্সপ্রেশনে কোথায় রয়েছে, তলায়। তাহলে এফ ড্যাশ, তাহলে এইটা ইকুয়াল টু Q1 Q2 যা ছিল ছিল, আর এখানে আর এর জায়গায় আর ড্যাশের স্কোয়ার, আর ড্যাশের জায়গায় কত হবে, 2r। তাহলে এইখান থেকে আসলো 1/4 Q1 Q2 বাই কত, আর স্কোয়ার। তাহলে এইটা ইকুয়াল টু 1/4 f। অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয়, ডাবল করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ আধান দুটির মধ্যবর্তী বল কত হয়ে যাচ্ছে, 1/4 গুণ হয়ে যাচ্ছে। আমরা একইভাবে যদি এরকম দেখতে পাই যে এই দূরত্ব যদি 3 গুণ করা হয়, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা 1/9 গুণ হয়ে যাবে। এইভাবে উল্টোভাবে যদি আমরা বলি যে দূরত্ব, এবার আমরা অঙ্ক আর এইভাবে এত করব না, জাস্ট মুখে একটু একটু করে বলবো। এইবার আমরা এরকম বলছি কথাটা মুখে ছোট ছোট করে, যে কোয়েশ্চেন লেখাও এত সময় নেই, যে 8টা যদি কি হয়, অর্ধেক হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে এফ ড্যাশটা হয়ে যাবে এফ এর কত গুণ, 4 গুণ। তাহলে এইভাবে আমরা এই চ্যাপ্টারের এই ছোট ছোট কিছু অঙ্ক করতে পারি। আর একটা একটু মুখে বলে দিই, যে বলা যাচ্ছে যে আর একটা কোয়েশ্চেন, যে Q1টাও তোমার ডাবল করা হলো, Q2টাও কি করা হলো, ডাবল করা হলো, এবং ডিস্টেন্সটাও তোমার কত, ডাবল করা হলো। তাহলে সেই ক্ষেত্রে যে আধান দুটোর মধ্যবর্তী যে বল তার কিরূপ পরিবর্তন হবে, তখন এফ ড্যাশ ইকুয়াল টু তোমার Q1 ড্যাশের জায়গায় আমি কত লিখলাম, 2Q1, Q2 ড্যাশের জায়গায় 2Q2, আর R1 এর আর ড্যাশের জায়গায় 2R তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা 4Q1 Q2 বাই 4R স্কোয়ার, এটা ইকুয়াল টু এফ। তাহলে এইখানে দেখা যাচ্ছে এফ ড্যাশ ইকুয়াল টু এফ চলে আসলো, অর্থাৎ ফোর্সটা কি থাকলো, অপরিবর্তিত, কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকলো। নেক্সট আমাদের যারা পরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। এটা আমাদের খুব একটু ভালো করে বোঝা দরকার বা খেয়াল করা দরকার। কিরকম, যে এইটা বোঝার আগে আমাদের আগে খুব ছোট্টবেলার খুব পরিচিত কতগুলো সেন্স খেয়াল করতে হবে। যেমন যে আমরা দেখেছি বা বাড়িতেই দেখতে পাই, জল একটা স্থান থেকে আর একটা স্থানে প্রবাহিত হয়। জল কখন প্রবাহিত হয়, যখন দুটো স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য। তাই এখানে উচ্চতাটা হলো জল প্রবাহের কারণ, আর উচ্চতার পার্থক্যের জন্যই আমাদের কি হচ্ছে, জল প্রবাহিত হচ্ছে। তাহলে প্রবাহিত জল হলো ফল, আর দুটো বিন্দুর উচ্চতা হলো কারণ। তারপরে একটু আসা যাক যে তাপের চ্যাপ্টার ক্ষেত্রে, যে তাপ কখন প্রবাহিত হয়, যখন দুটো বিন্দু বা দুটো বস্তু আধানের মধ্যে উষ্ণতার পার্থক্য। তাহলে উষ্ণতার পার্থক্যটা হলো কারণ, আর দেখা যাচ্ছে যে উচ্চ উষ্ণতার বস্তু থেকে তুলনামূলক ঠান্ডা বস্তুর মধ্যে যে তাপ সঞ্চালিত হচ্ছে বা তাপ প্রবাহিত হচ্ছে, সেটা হলো তার ফলাফল। ঠিক একই রকম ভাবে আজকে আমরা এখানে যে জায়গাটা পড়ব, সেই জায়গাটা হলো যে যদি এখানে এই একটা বস্তু, এই একটা বস্তু, তাহলে এই বস্তুর বিভব V1, এই একটা বস্তুর বিভব V2। যদি দেখা যায় V1 গ্রেটার দেন V2, অর্থাৎ দুটো বস্তু আধানের মধ্যে বিভবের পার্থক্য থাকে,
তখন তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কে প্রবাহিত হবে? তড়িৎ। এই তড়িৎটাকে বা তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা কি দিয়ে ডিফাইন করছি? আই দিয়ে। এরা সবাই একটু খেয়াল করবে যে আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে, এই প্রবাহিত হয় কারেন্ট। একই রকম ভাবে আমরা যেইভাবে আসলাম, কিভাবে, যে তাপের ক্ষেত্রে বা তোমার হচ্ছে প্রবাহ, এগুলো হলো ফলাফল। আর এদের কারণ কি? উচ্চতার পার্থক্য কারণ, যার কারণে জল প্রবাহিত হয়। দুটো বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য, যার কারণে তাপ প্রবাহিত হয়। আর দুটো বস্তুর মধ্যে বিভবের পার্থক্য, যার জন্য তড়িৎ প্রবাহিত হয়। আর মাইন্ড ইট, এই তিনটের ক্ষেত্রে দেখা যাবে উঁচু থেকে নিচের দিক। জল উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়, তাপ উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে প্রবাহিত হয়, আর তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এবার আসা যাক যে এইবার আমরা যে এই জায়গাটা এবার আসা যাক যে তড়িৎ প্রবাহ, এই বিভবের তড়িৎ বিভব এর এসআই ইউনিট, এইটা ইকুয়াল টু ভোল্ট, আর সিজিএস ইউনিট এইটা ইকুয়াল টু ইএসইউ বিভব। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 ইএসইউ বিভব ইকুয়াল টু 300 ভোল্ট। গেল। এইবার আমরা প্রথাগতভাবে বাড়িতে কিছু ব্যাটারি দেখতে পাই। হ্যাঁ, তাহলে বাড়িতে যে ব্যাটারিগুলো দেখতে পাই, সে ব্যাটারিটা অলমোস্ট এই রকম চিহ্ন রয়েছে। তাহলে এর এই অংশটা যেটা আছে, এই একটু উঁচু অংশ রয়েছে, এইটা হলো পজিটিভ, মানে উচ্চ বিভব। আর এইখানে যে ফ্ল্যাট অংশ, এইটাকে বলা হচ্ছে নেগেটিভ। কি বলা হচ্ছে? নিম্ন বিভব। এইটাকে আমরা তড়িৎ বর্তনীতে আমরা এটাকে এইভাবে প্রকাশ করি। এটা হলো প্লাস সাইড, এটা হলো মাইনাস সাইড। বড় দাগটাকে আমরা প্লাস দিয়ে ডিফাইন করি, আর ছোট দাগটাকে আমরা মাইনাস দিয়ে ব্যবহার করি। এটা হচ্ছে তড়িৎ বর্তনীতে। এবার আসছি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এটাকে আই দিয়ে ডিফাইন করা হচ্ছে। এইটা ইজ ইকুয়াল টু কিউ বাই টি। অর্থাৎ এটাকে ভাষায় যেটা বলা হচ্ছে, আদান প্রবাহের পরিবর্তনের হারকে। এটাকে আমরা যদি একটু ছবি দিয়ে বোঝাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই একটা পরিবাহী, আচ্ছা, এই পরিবাহীর মধ্যে যে কোনো একটা ক্রস সেকশন, এর মধ্য দিয়ে কে প্রবাহিত হচ্ছে? ইলেকট্রন ই প্রবাহিত হচ্ছে। তাহলে এই সেকশনটাকে আমরা এ দিয়ে যদি ডিফাইন করি, তাহলে এ সেকশনে প্রতি সেকেন্ডে যত আধান প্রবাহিত হয় সেইটাকেই বলা হচ্ছে প্রবাহ মাত্রা। অর্থাৎ একক সময়ে কোনো বর্তনীর একটা নির্দিষ্ট সেকশন বা অংশের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকেই ওই বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হচ্ছে। প্রবাহ মাত্রার এসআই ইউনিট,
এইটা ইকুয়াল টু অ্যাম্পিয়ার। আর সিজিএস ইউনিট এইটাকে বলা হচ্ছে ইএসইউ, প্রবাহ মাত্রা। ঠিক আছে, তাহলে এইখানেও এই একই রকম ভাবে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার আর একটা অপর একক আছে, সেটাকে বলা হচ্ছে ইএমইউ। এইবার কি বলা হচ্ছে, 1 ইএমইউ ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। এবার আমরা পরের যে টপিকটায় আসব সেটা খুব পরিচিত, ওহমের সূত্র। ওহমের সূত্রে কি বলা হচ্ছে, ওহমের সূত্র করার আগে আমরা এই একটা বর্তনী আঁকলাম। এইখানে একটা পয়েন্ট নাম দিলাম এ, এইখানে একটা পয়েন্ট নাম দিলাম বি। তাহলে এ অংশের বিভব ভিএ আর বি অংশের বিভব ভিবি। তাহলে এই বর্তনী দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে ওহমের সূত্রে এটা বলছে উষ্ণতা, 2 নম্বর উপাদান, 3 নম্বর অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকা মানে যদি কোনো চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই প্রপোর্শনাল, পরিবাহী পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমি এখানে কিন্তু একটা জিনিস ধরে নেওয়া আছে, ভিএ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ দুটো এন্ডের মধ্যে যত বিভব পার্থক্য থাকবে তত বেশি করে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ প্রবাহ মাত্রার মানটা আমরা তত বেশি পাব। এবার আসা যাক, এই আই প্রপোর্শনাল, এইটাকে আমরা একটু শর্টে ভি লিখলাম, এই ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি ধরে নিলাম। প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে ইকুয়াল চিহ্ন আনলাম, তার জন্য একটা কনস্ট্যান্ট আনলাম। তাহলে এখান থেকে পেলাম ভি ইকুয়াল টু আই আর। এই আরটা হলো কনস্ট্যান্ট, যেটাকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। কি বলা হচ্ছে, আরটাকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। এবার আসা যাক আর এর কনসেপ্ট, এই রোধ। এই রোধ বলতে কি বোঝাচ্ছে, এই রোধটা নিয়ে আমাদের অনেকখানি কিন্তু পড়ার আছে। আচ্ছা, তাহলে আমরা এইখানে এই যে পরিবাহীর রোধ, এই আরটা নিয়ে আমরা একটু ডিটেলসে বলার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তাহলে রোধ, এই রোধটাকে আর একটা নামে ডাকা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাধা। স্যার এটা কাকে বাধা দেবে, বর্তনীর মধ্য দিয়ে যে ইলেকট্রন ফ্লো বা প্রবাহিত হচ্ছে এটাকে বাধা দেবে। কে বাধা দেবে সেটা একটু পরে আসছি। তাহলে যে পরিবাহীর মধ্য দিয়ে এই ইলেকট্রন প্রবাহিত হতে গিয়ে যত বাধার সম্মুখীন হবে
সে পরিবাহীর রোধ তত বেশি, এবং যে পরিবাহীর ক্ষেত্রে এই ইলেকট্রন প্রবাহিত হওয়ার ক্ষেত্রে যত বাধা কম সম্মুখীন হবে, তাহলে তার বা সেই পরিবাহীর রোধ তত কম। এবার আমি এইটার ব্যাখ্যায় আসবো, তার আগে আমি এই জায়গাটা সূত্রটা নিয়ে আরেকটু বলার চেষ্টা করি। সূত্রে কিন্তু যে কথাগুলো বলা ছিল যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এই ফার্স্ট উষ্ণতা, এই উষ্ণতাটা যদি পরিবর্তিত হয় তাহলে আমাদের কি সমস্যা বা কি পার্থক্য চলে আসবে। উষ্ণতা যদি আমরা চেঞ্জ হয়ে যাই তাহলে বর্তনীর রোধের মানও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আর ওহমের সূত্র আর প্রযোজ্য হবে না। আচ্ছা, উপাদান, উপাদান মানে কি বলছে যে আমরা একটা লোহা নিয়ে কাজ করেছি, আর একবার তামা নিয়ে কাজ করলাম, আর একবার রূপা নিয়ে কাজ করলাম, সিলভার বা তামা, এই যাই হোক, এই বিভিন্ন আমরা মেটেরিয়াল যদি নিয়ে কাজ করি, তাহলে প্রতিটা মেটেরিয়ালে কিন্তু আমি একই বিভব পার্থক্য প্রয়োগ করলে আমি কিন্তু একই প্রবাহ মাত্রা পাবো না। কারণ এটা নির্ভর করছে এই সূত্রটা যখনই করব আমরা যে কোনো একটা উপাদান নিয়ে কি করব, কাজ করব। আইদার পুরো এক্সপেরিমেন্টটা লোহা যদি হয় লোহার জন্য করব, তামা যদি হয় তামার জন্য করব, আর যদি রূপো হয় রূপোর জন্য করব, সেই ক্ষেত্রে ওহমের সূত্রটা প্রযোজ্য। আর পরে রইল অন্যান্য ভৌত অবস্থা, এটা একটু এই জায়গাটা শেষ করে পরে ইয়াটা বলছি। তাহলে ফার্স্ট আমরা এবার আজকে এই জায়গাটা ডিটেলস করব যে পরিবাহী রোধ বা বাধা এই ব্যাপারটা কি। আমরা জানি যে যে কোনো বস্তু বা যে কোনো পদার্থ, যেটা আমি প্রথমে বলার চেষ্টা করেছিলাম, কি দিয়ে তৈরি, অণু, অণুকে ভাঙলে কি দিয়ে তৈরি, পরমাণু, পরমাণুর মধ্যে কি রয়েছে, ইলেকট্রন, আর আরেকটাও রয়েছে যেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি চার্জ রয়েছে, প্লাস, প্রোটন, এবং নিউক্লিয়াসটা পরমাণুর মধ্যে স্থির। এই যেহেতু নিউক্লিয়াসের আধান প্লাস এবং স্থির, তাই জন্য এই নিউক্লিয়াসটাকে বলা হয় ইমোবাইল আয়ন, অচল আধান বাহক। ঠিক আছে, এইবার আমরা যে কোনো বস্তু অর্থাৎ পরিবাহী বস্তু নিয়ে যদি আলোচনা করি, পরিবাহিতায় অংশগ্রহণ করে শুধুমাত্র ইলেকট্রন, আর বাধায় অংশগ্রহণ করে তোমার এই ইমোবাইল আয়ন অর্থাৎ নিউক্লিয়াস পার্টটা। এবার বলতে পারো যে একটা বস্তুর ক্ষেত্রে যে নাম্বার অফ তোমার হচ্ছে অ্যাটম সেটা নির্দিষ্ট, পরমাণু নির্দিষ্ট, তো এই পজিটিভ ইমোবাইল যে চার্জ ক্যারিয়ার অর্থাৎ ধনাত্মক অচল আদান বাহক এর সংখ্যা নির্দিষ্ট। তা সত্ত্বেও উষ্ণতার পরিবর্তনের সাথে দেখা যাচ্ছে যে পরিবাহীর রোধ পরিবর্তিত হচ্ছে। কি করে? আমরা যেমন খাবার খেয়ে, বিস্কিট হোক, রুটি হোক, ভাত হোক, শক্তি অর্জন করি, পদার্থ কিন্তু তাপ পেয়ে অর্থাৎ তার তাপমাত্রা বৃদ্ধি পেলে সে কিন্তু সে শক্তির সঞ্চার, মানে তার মধ্যে শক্তি বৃদ্ধি পায়। আমাদের যেমন শক্তি বৃদ্ধি পেলে আমরা চলাচল বা নড়াচড়া করতে পারি, এই পদার্থের ভেতরেও যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে পদার্থের প্রতিটা অংশেরও কি হয়, শক্তি বাড়তে থাকে। যেহেতু পদার্থ একটা স্থান থেকে আর একটা স্থানে নিজেরা এমনি চলাচল করতে পারে না, কিন্তু একটা নিজ অবস্থানে থেকে তারা কিন্তু আন্দোলিত হতে থাকে। অর্থাৎ যত আমি উষ্ণতা বাড়াবো ততই এই ইমোবাইল আয়ন তার ভাইব্রেশন, কম্পন কিভাবে বাড়বে। আর দুটো পাশাপাশি ইমোবাইল আয়নের ভাইব্রেশন যত বাড়তে থাকবে তাদের মধ্যে যে ফাঁকা স্পেস, গ্যাপ, পথ, এভিনিউ, এর এফেক্টিভ যে এভিনিউ লেন্থ, যে এফেক্টিভ পাথ লেন্থ, এই পাথ লেন্থ বলবো না, পাথ উইথ, এর পরিমাণ ক্রমশ কি হতে থাকবে, কমতে থাকবে। আর এফেক্টিভ লেন্থ উইথ যত কমতে থাকবে
ওই উইথের মধ্য দিয়ে, ওই পথের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচলের ক্ষেত্রে কিন্তু তত বাধার সম্মুখীন হবে। অ্যাট অ্যাবসলিউট জিরো, পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতা মানে কত? 0 কেলভিন টেম্পারেচার। 0 কেলভিন টেম্পারেচার সবচেয়ে কম। তারপর আমি যদিও এই জায়গাটায় পরম শূন্য উষ্ণতায় কিন্তু বাস্তবে যাওয়া সম্ভব হয়নি, তো আমি এই বোঝানোর ক্ষেত্রে পুরোপুরি পরম শূন্য উষ্ণতায় যাব না, আমি কথাটাকে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করছি। যত উষ্ণতা আমরা কমাতে থাকবো তত আমরা কি দেখতে পারবো, যে ইমোবাইল আয়নের যে ভাইব্রেশন কম্পনটা সেটা ক্রমশ কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে ধরে নেওয়া যাক আমার এই হাতের এই আঙ্গুলটা একটা ইমোবাইল আয়ন, এইটা ইমোবাইল আয়ন, এরকম করে কি হচ্ছে, আন্দোলিত হচ্ছে। তাহলে হাই টেম্পারেচারে এই আন্দোলনটা বেশি হবে, আর এই আন্দোলন যত বেশি হবে এই দুটোর মধ্যে যে রাস্তা, পথটা তত কি থাকবে, কম থাকবে। ইলেকট্রন চলাচলের ক্ষেত্রে তত কি হবে, বাধার সম্মুখীন হবে। এবার উষ্ণতা কমার সাথে সাথে তাদের ভাইব্রেশনটাও আস্তে আস্তে কি থাকবে, কমতে থাকবে। তাই ইলেকট্রন চলাচলের পথটাও আস্তে আস্তে কি হতে থাকবে, বাড়তে থাকবে, এবং পরিবাহীর রোধ তত কি হবে, কমতে থাকবে। তাই আমরা যে ওহমের সূত্রে বলা হয় যে একটা পরিবাহীর রোধ কনস্ট্যান্ট, এই যে ধ্রুবক, কিন্তু এই পরিবাহীর রোধটা তখনই ধ্রুবক থাকবে যখন ওই পরিবাহীর উষ্ণতা কি থাকবে, স্থির থাকবে। উষ্ণতা পরিবর্তন করলে পরিবাহীর রোধ কিন্তু আর স্থির বা ধ্রুবক থাকবে না। উষ্ণতা যত বাড়ানো যাবে পরিবাহীর রোধ তত বাড়তে থাকবে, আর উষ্ণতা যত কমানো যাবে পরিবাহীর রোধ তত কি থাকবে, কমতে থাকবে। এই কমতে কমতে আমরা যেই জায়গাটায় বলার চেষ্টা করেছিলাম, আমি উষ্ণতা কত কমাবো, চেষ্টা করব যতদূর আমরা যেতে পারি। আর এইভাবে দেখা গেছে যে পুরো আমি 0 কেলভিন আমার বলাটা ঠিক না, কিন্তু ওই উষ্ণতায় কিন্তু রিচ করা এখনো সম্ভব হয়নি। তো আমি উষ্ণতাটা যত কমাবো পরিবাহিতা তত কি হতে থাকবে, বাড়তে থাকবে। যে উষ্ণতায় একটা পরিবাহী তার প্রবাহ মাত্রা সর্বাধিক, অর্থাৎ রোধ সর্বনিম্ন অর্থাৎ 0 বা শূন্যের কাছাকাছি, তখন সেই বস্তু বা সেই পদার্থকে আমরা কি বলতে পারি, সুপার কন্ডাক্টর। বাংলায় বলা হচ্ছে অতি পরিবাহী। তাহলে এইটা আবার পরের চ্যাপ্টার বা অন্য কনসেপ্ট, শুধুখানে আমি এইটুকুনি এটা বললাম এই কারণে, আমরা যেমন দেখতে পাচ্ছি উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ছে, ঠিক তেমনি উষ্ণতা কমালে পরিবাহীর রোধ কমছে। এইভাবে কমতে কমতে একটা যে মানে মিনিমাম টেম্পারেচার, যে মানে সবচেয়ে কম উষ্ণতায় পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ সবচেয়ে বেশি ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কোনো বাধার সম্মুখীন হবে না, সেই উষ্ণতাকে ওই পদার্থের মানে সেই উষ্ণতায় ওই পদার্থটাকে কি বলা হচ্ছে, অতি পরিবাহী, ইংরেজিতে বলা হচ্ছে সুপার কন্ডাক্টর। এবার আমরা যেই জায়গাটায় আসব, যে আমরা এই দুটো অ্যাক্সিস নিলাম, এই অ্যাক্সিস বরাবর কারেন্ট প্রবাহ মাত্রা প্রয়োগ করলাম, আর এই অ্যাক্সিস বরাবর বিভব ভোল্টেজ প্রয়োগ করলাম। আচ্ছা, এইটা একটু করার আগে একটু বলে নিই যে এই হরাইজন্টাল অ্যাক্সিসকে নর্মালি আমরা এক্স অ্যাক্সিস বলি। এখানে সবসময় কারণ প্লট করতে হয়, আর এই ভার্টিক্যাল অ্যাক্সিস অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে ফলাফল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা একটা বর্তনীতে কি দিচ্ছি, তার দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য হলো কারণ, তার ফলে বর্তনীতে কি পাওয়া যাবে, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো তার ফলাফল। আমরা যদি এটাকে প্লট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই একটা স্ট্রেট লাইন। এটা কার ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, আবার আমি এই পড়াটাকে আরেকটু এনলার্জ করছি।
এদিকে আই থাকলো, এদিকে ভি থাকলো, কিন্তু আমি এইখানে হচ্ছে সে 3টে কার্ভ আঁকলাম। তাহলে তাহলে হ্যাভিং রেজিস্ট্যান্স R1, R2 আর R3। তাহলে বলা হলো 3টে রোধের মধ্যে কোন রোধটা সবচেয়ে কম বা কোন রোধটা সবচেয়ে বেশি। আমি যদি এইখানে একটা মনে মনে একটা লাইন টেনে নিই, অর্থাৎ এই 3টে কার্ভই একটা নির্দিষ্ট বিভব পার্থক্যের মধ্যে রয়েছে, তাহলে দেখা যাচ্ছে এইটার হচ্ছে প্রবাহ মাত্রা সবচেয়ে বেশি। প্রবাহ মাত্রা সবচেয়ে বেশি মানে রোধ সবচেয়ে কম। আর এইটার প্রবাহ মাত্রা সবচেয়ে কম, তাহলে এর রোধ সবচেয়ে বেশি। তাহলে R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। সবচেয়ে হাই রেজিস্ট্যান্স R3 আর সবচেয়ে লো রেজিস্ট্যান্স R1। আচ্ছা, এইবার ওই ওহমের সূত্রের ওখানে আরেকটু কথা ছিল, সেটাও আমাদেরকে বলতে হবে। যে লাস্ট কথাটা ছিল অন্যান্য ভৌত অবস্থা। তাহলে পরিবাহীর এই যে মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা, সেটা যে শুধুমাত্র পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের ওপর নির্ভর করে এমনটা না, তার সাথে আর কিসের ওপর নির্ভর করে, যেটা প্রথমেই বলেছিলাম উষ্ণতা, সেটা বোঝানোর চেষ্টা করলাম। তারপর উপাদান। উপাদান মানে কীরকম, যে আমি কোন পদার্থ ইউজ করছি। একটা তামার তার, একটা অ্যালুমিনিয়ামের তার, যেটা বাড়িতে প্রত্যেক বাড়িতে বা প্রত্যেকের বাড়িতেই দুটো তার দিয়ে কিন্তু আমরা বাড়ির বর্তনী বা এই যে ইলেকট্রিক্যাল সার্কিটগুলো কিন্তু তৈরি করি। তাহলে আমি একই বিভব পার্থক্য প্রয়োগ করব একটা তামার তার দিয়ে, আর তামার তারের মধ্য দিয়ে, আর একটা অ্যালুমিনিয়াম তারের মধ্য দিয়ে। দেখব অ্যালুমিনিয়াম তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা অনেক বেশি তামার তারের মধ্য দিয়ে বেশি প্রবাহ যাচ্ছে কার রেসপেক্টে, অ্যালুমিনিয়ামের রেসপেক্টে। তার মানে তামার রোধ তুলনামূলক কম আর অ্যালুমিনিয়ামের রোধ তুলনামূলক বেশি। সেই কারণের জন্য গৃহস্থলীর প্রতিটা বাড়িতে যে তড়িৎ বর্তনী কিন্তু ম্যাক্সিমামটাই আমরা কি দিয়ে করি, তামার তার দিয়ে করি। তামার তারের রোধ কম হওয়ার জন্য ওর ক্ষয় কম হয়, লস কম হয়, শক্তির অপচয় কম হয়। এবং শক্তির অপচয় কম হওয়ার জন্য বাড়ির যে বৈদ্যুতিক ফ্যান, সেটা খুব বেশি জোরে ঘোরে, লাইট বেশি উজ্জ্বলভাবে জ্বলে। আমি বাড়ির এই যে বিভিন্ন সার্কিটটা যে তামার তারের পরিবর্তে অ্যালুমিনিয়াম তার দিয়ে করি, তাহলে দেখতে পাবো এই পার্থক্যটা। তখন দেখা যাবে ফ্যান তুলনামূলক কম জোরে ঘুরছে, বা বাড়ির যে এই যে বৈদ্যুতিক বাল্ব বা টিউব, তার আলোটাও তুলনামূলক কমে যাবে। আচ্ছা, এইবার আমাদের পরের যে টপিক, ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ আমরা এখানে একটা ব্যাটারি নিচ্ছি, যে দেখা যাচ্ছে এই ওহমের সূত্রটার ক্ষেত্রেই যদি আমরা একটু ভাবি, এইটা হচ্ছে ব্যাটারি নেওয়া হয়েছে। এই ব্যাটারির এই ইএমএফটাকে আমরা ই দিয়ে ডিফাইন করছি, আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা আর দিয়ে ডিফাইন করছি, আর বৈবর্তনীর রোধটাকে আমরা আর দিয়ে, বড় হাতের আর দিয়ে ডিনোট করছি। তাহলে এই যে ব্যাটারি, এই বড় হাতের ই, সেটাকেই বলা হচ্ছে ইএমএফ, আর ছোট হাতের আরটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ। আর এই যে বৈবর্তনীর যে আর, তার যে প্রান্তীয় বিভব, সেটা বড় হাতের ভি। তাহলে বড় হাতের ভি হচ্ছে আর রোধের প্রান্তীয় বিভব। ওকে, তাহলে দেখা যাচ্ছে যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে সেই ব্যাটারির ভেতরে যে অভ্যন্তরীণ রোধটা, তাহলে আমরা শূন্য ধরে নেব। আর যদি বলা থাকে তো ভালো কথা। তাহলে আসা যাক যে এই পড়াটার একটু ক্লিয়ার করা, যে এই অভ্যন্তরীণ রোধ যদি ব্যাটারির মধ্যেই থেকে থাকে, তাহলে দেখা যাবে ব্যাটারির যে ইএমএফ এর ভ্যালু যা
বৈব বর্তনীতে কিন্তু আমরা সেই ভোল্টেজ বা বিভব পার্থক্য ব্যাটারির ভেতরেই কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বাকি যে পরিমাণ থাকছে সেটা আমরা বৈব বর্তনীতে আমরা পাচ্ছি। এবার আসা যাক, তাহলে বর্তনীর তুল্য রোধ। এখানে কটা রোধ রয়েছে, বড় হাতের আর ছোট হাতের আর। তাহলে প্রবাহ মাত্রা I ইকুয়াল টু কত, V/R। আচ্ছা, এখানে ভি না, এখানে ব্যাটারির ভোল্টেজটাকে আমরা কি দিয়ে লিখেছি, ই দিয়ে। তাহলে ই ইকুয়াল টু IR প্লাস কত, IR। এই ইটা হলো তোর হচ্ছে ইএমএফ, তার সাথে এই ছোট হাতের IRটা যদি বিয়োগ করি তাহলে এটা আসছে বড় হাতের IR, এইটা ইকুয়াল টু ভি, এই যে এখানে। তার মানে এই পরিমাণ টার্ম বা ভোল্টেজটা এই তোর ইএমএফ এর সাথে বাদ গিয়েই বাকিটা আমরা বৈব বর্তনীতে পাই। যদি ছোট হাতের আর ইকুয়াল টু 0, তাহলে এইটা ইকুয়াল টু এইটা। এটা কিন্তু আইডিয়াল কেস, যেটা বাস্তবে কখনোই সম্ভব না। তাহলে যাই হোক, যে এইখানে এই I8টাকে আমরা তাহলে কি বলতে পারি, I8টাকে তাহলে আমরা এখানে বলতে পারি এইটা ইকুয়াল টু নষ্ট ভোল্ট। কারণ এই পরিমাণ ভোল্টেজ আমরা কি পাচ্ছি, কম পাচ্ছি, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, নষ্ট ভোল্ট বলা হচ্ছে। ওকে, তো আমাদের তার মানে আমাদের এই যে ব্যাটারির যে ইএমএফ তার থেকে নষ্ট ভোল্টটুকুনি বিয়োগ করে বাকি ভোল্টেজটুকুনি আমরা বৈব বর্তনীতে পাচ্ছি। তো আজকে আমাদের এইটুকুনি থাকলো পড়ার। ধন্যবাদ।